আবারও স্বাগতম জানাচ্ছি আপনাদেরকে আমার চ্যানেলে। আহ, যারা আপনারা আমার ব্যাপারে আহ, জেনেছেন এবং আমার ভিডিওসগুলো দেখেছেন বা আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করেছেন services.ejaz@gmail.com এর থ্রুতে, অথবা আমার যে ফেসবুক পেজ আছে এজাজ শাহরিয়ার ওয়াইটি, সো এই পেজের মাধ্যমেও যারা ইভেন আমার সাথে যোগাযোগ করবার চেষ্টা করেছেন বা মেসেঞ্জারের থ্রুতে যোগাযোগ করার চেষ্টা করেছেন, আহ, তারা অলরেডি জানেন যে সুইডেন রিলেটেড অ্যাপ্লিকেশন নিয়ে হচ্ছে হলো আমার ভিডিওসগুলো থাকে, এবং সুইডেনের বিভিন্ন ভ্লগস, কিভাবে সুইডেনে পড়তে আসবে এই রিলেটেড সকল ইনফরমেশনসগুলো হচ্ছে হলো আমি শেয়ার করি। সো সেই ক্ষেত্রে যেটা হচ্ছে, অনেকগুলো ভিডিওস তো করেছি এবং একটি বিশাল প্লেলিস্টও রয়েছে আমার, এবং খুবই ভালো লাগছে যে অনেকেই এটা থেকে অনেকভাবেই উপকৃত হচ্ছে এবং অনেক মেসেজ পাচ্ছি। সো কিছু কিছু মেইল পাই, যেটা হচ্ছে যে সবসময় হয়তো বা আনসার করা পসিবল হয় না। সো ইন দ্যাট কেস আমি হঠাৎ করে চিন্তা করলাম যে যেহেতু পার্টিকুলারলি ওয়ান বাই ওয়ান মেইল করাটা আসলে পসিবল হচ্ছে না, so why not just go for a particular question answer session? So অনেকেরই এই রিলেটেড কিছু কোয়েশ্চেন্স থাকছে, এবং যেহেতু ভিডিও মানুষ দেখছে এবং এখন যেহেতু অটাম 2022 ইনটেকের অ্যাপ্লিকেশন রাউন্ড চলছে এবং এটা আপনার ফেব্রুয়ারি 1 তারিখ পর্যন্ত চলবে, রেজাল্টস পাবলিশ হবে হচ্ছিল এপ্রিল মাসে। সো সেই ক্ষেত্রে এখন অনেক বেশি যেটা হচ্ছিল মানুষের কোয়ারিজ থাকবে, কনসার্নস থাকবে, এবং সেগুলোর ব্যাপারেই আসলে আপনাদেরকে তথ্য দেওয়ার জন্যই আমি এজাজ শাহরিয়ার আপনাদের কাছে এসেছি গথেনবার্গ, সুইডেন থেকে। সো আর দেরি না করে শুরু করি। সবার যেহেতু বিভিন্ন ধরনের প্রশ্ন থাকে এবং মোটামুটি প্রশ্নের ক্রাইটেরিয়াগুলো বা ক্যাটাগরিগুলো অলমোস্ট সিমিলার, সো সেই ক্ষেত্রে আমি যেটা চিন্তা করেছি যে কিছু স্পেসিফিক ক্যাটাগরি করে নিই এবং সেটা করে কমন কোয়েশ্চেনের মতো আর কি জাস্ট অ্যান্সার করব। সো আজকের সেশনটা অ্যাকচুয়ালি হচ্ছিল কিউ এন এ সেশন। সো প্রথম যে প্রশ্নটা, যেটা মোটামুটি অনেকেই করে এবং এটা খুবই কমন একটা কোয়েশ্চেন, যে আইএলসে আমার কি 6 থাকলে কি চলবে, 6.5 না থাকলে কি আমি কি অ্যাপ্লাই করে সুইডেনে আসতে পারবো? দেন দ্য আনসার ইজ কমপ্লিটলি নো। আইএলসে আপনার 6 যদি ব্যান্ড স্কোর হয় তাহলে কোনোভাবেই পসিবল না। মিনিমাম রিকোয়ারমেন্ট হচ্ছে হলো আপনার ব্যান্ড স্কোর 6.5 হতে হবে উইথ নো লেস দেন 5.5 ইন ইন্ডিভিজুয়াল মডিউল। সো আপনাকে ইন্ডিভিজুয়াল মডিউলে 5.5 করে পেতে হবে এবং আপনাকে ব্যান্ড স্কোর 6.5 থাকতে হবে। অনলি এক্সেপশন আছে হচ্ছে হলো ওয়ার্ল্ড মেডিকেল হেলথ ডাইরেক্টরি। এখানে যারা এমবিবিএস করেছেন বাংলাদেশে এবং এখানে হয়তো বা তারা পাবলিক হেলথে পড়াশোনা করতে চাচ্ছেন বা মেডিকেল সেক্টরের কোনো সাবজেক্টে তারা পড়াশোনা করতে চাচ্ছেন, তাদের জন্য এই ওয়েভটা রয়েছে যে আইএলসটা দিতে হচ্ছে না। আদার দেন দ্যাট, আপনার অ্যাকর্ডিং টু ইউনিভার্সিটি অ্যাডমিশনস ইন সুইডেন ফ্রম অটাম 2020 ইনটেক, বাংলাদেশের কোনো স্টুডেন্ট whether he studied from a private university or a public university or whatever the university is, আপনাকে আইএলস দিতে হবে এবং আইএলস দিয়ে মিনিমাম 6.5 পেলেই তখন আপনি অ্যাপ্লাই করতে পারবেন। ওকে, সো আইএলস এর পার্টটা শেষ, অর্থাৎ যারা 6 পেয়েছেন তাদের জন্য এটা পসিবল না। সেকেন্ড কোয়েশ্চেন, আরেকটা কোয়েশ্চেন আমি পেয়েছি, যেটা হচ্ছিল যে আমার আইএলস এর এক্সপায়ারি ডেট পার হয়ে গিয়েছে। সো আমার কি আইএলস কি আবার দেওয়ার লাগবে, নাকি আমি সেই এক্সপায়ার্ড যে আইএলস সেটা দিয়েই আমি হচ্ছে চালিয়ে যেতে পারবো? নো, আপনি সেটা দিয়ে চালাতে পারবেন না। আপনাকে যেটা করতে হবে, আপনাকে নতুন করে আইএলস দিতে হবে এবং নতুন করে আইএলস দিয়ে নতুন যে টেস্ট রিপোর্ট ফর্ম, সেই টেস্ট রিপোর্ট ফর্মটা আপলোড করতে হবে। সো আপনাকে আবার 6.5 পেতে হবে। ওকে, সো এদিকে একটু আপনাদেরকে মনোযোগী হতে হবে। আর সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে হলো হোয়াট শুড বি দ্য বাজেট। ওকে, সো বাজেটের ক্ষেত্রে আপনি যদি বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন রিলেটেড সাবজেক্টসে পড়াশোনা করেন, লাইক মার্কেটিং, অ্যাকাউন্টিং, এবং সেটা যদি কোনো আপনার পাবলিক ইউনিভার্সিটি হয়, ঠিক আছে, তাহলে সেই ক্ষেত্রে আপনার কিন্তু কস্টিংটা অ্যারাউন্ড 4 লাখ, 4,20,000 থেকে 5 লাখের মধ্যে সীমাবদ্ধ থাকবে। বাট আপনি যদি ইঞ্জিনিয়ারিং সাবজেক্টের জন্য আসেন এবং আপনি যদি মেডিকেল সাবজেক্টের জন্য আসেন পড়ালেখা করতে, তাহলে সেই ক্ষেত্রে মাস্টার্সের জন্য আপনার পার সেমেস্টার আপনার 6 থেকে 7 লাখ বা 7.5 লাখের মতো আপনার কস্টিং পড়ে যাবে।
ঠিক আছে, সো আপনাকে চিন্তা করতে হবে পার সেমেস্টার। সেমেস্টার হয় হচ্ছে হলো আপনার চারটা, টোটাল 6 মাস করে এক একটা সেমেস্টার। সো এটা যদি আপনি 2 বছরের প্রোগ্রামে আসেন, অবশ্যই আমি সাজেস্ট করব আপনারা 2 বছরের প্রোগ্রামে আসেন। অনেকেরই প্রশ্ন আসে থাকে যে আসলে কোন প্রোগ্রামটি সিলেক্ট করা উচিত। 1 বছরের প্রোগ্রাম অবশ্যই নেবেন না, কারণ 1 বছরের প্রোগ্রাম নিলে আপনি পার্সন নাম্বারের জন্য অ্যাপ্লাই করতে পারবেন না। আর পার্সন নাম্বার হচ্ছে এখানকার এনআইডি কার্ড। সো এখানকার এনআইডি কার্ডের জন্য বা সুইডিশ আইডি কার্ডের জন্য আপনাকে ডেফিনেটলি 2 বছরের মাস্টার্সের প্রোগ্রামে আসতে হবে, কারণ 2 বছরের মাস্টার্সের প্রোগ্রামে আসলে আপনি 1 বছরের উপরে ভিসা পাবেন, অর্থাৎ 13 মাসের ভিসা পাবেন। ঠিক আছে, সো 13 মাসের ভিসা যদি আপনি না পান, তাহলে কিন্তু আপনি যেটা হচ্ছে পার্সন নাম্বারের জন্য অ্যাপ্লাই করতে পারছেন না। আর যদি আপনি 1 বছরের প্রোগ্রামে আসেন, তাহলে এটা 13 মাসের কম হবে ভিসাটা, তো সেক্ষেত্রে আপনাকে পার্সন নাম্বারটা অ্যালাউ করবে না। এবং পার্সন নাম্বার না পেলে আপনি চাকরি পাবেন না, আপনি ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন না, অনেক অনেক রকমের হ্যাসেলস আপনাকে ফেস করতে হবে। সো 2 বছরের প্রোগ্রামটা মাস্ট, 2 বছরের প্রোগ্রামটা আপনারা সিলেক্ট করবেন। 2 বছরের প্রোগ্রামে 4টা সেমেস্টার, আপনার প্রত্যেকটা সেমেস্টার 6 মাস করে, এবং এক একটা সেমেস্টার যদি আপনি বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন রিলেটেড ফিল্ডে থাকেন তাহলে 4 থেকে 5 লাখ। আর যদি আপনি ইঞ্জিনিয়ারিং বা মেডিকেল ফিল্ডে পড়াশোনা করেন তাহলে আপনার 6 থেকে 7 বা 7.5 লাখের মতো করে পড়বে বাংলাদেশি টাকায়। ঠিক আছে, সো এই হচ্ছে হলো বাজেট আপনার টিউশন ফি রিলেটেড। এটা আপনাদেরকে বলে দিলাম। এখন এক্সপেন্সেসটা, লিভিং এক্সপেন্সেসটা কিরকম পড়তে পারে। সো লিভিং এক্সপেন্সেসের ক্ষেত্রে যদি আপনি চিন্তা করেন যে আপনি সে ফর এক্সাম্পল আমি আমি যেমন গথেনবার্গে থাকি, সো আপনি যদি গথেনবার্গে আসতে চান, হ্যাঁ, তাহলে আপনার গথেনবার্গ সিটিতে আপনার মিনিমাম হচ্ছে হলো আপনি যদি 2 জন মানুষ একটি বাসা ভাড়া করতে চান, তাহলে আপনার 7 থেকে 8 হাজার ক্রোনা, সুইডিশ ক্রোনা, অর্থাৎ আপনার হচ্ছে হলো 70 থেকে 80 হাজার বাংলাদেশি টাকা পার মান্থ আপনাকে গুনতে হবে। ইভেন এর বেশিও হতে পারে। আপনি এক রুমের যদি বাসাতে আসেন তাহলে আপনি এমনও দেখবেন যে 50 থেকে 60 হাজার বাংলাদেশি টাকা, অর্থাৎ 5 থেকে 6 হাজার সুইডিশ ক্রাউন আপনাকে গুনতে হচ্ছে। ঠিক আছে, আর যদি আপনি লাকি হয়ে থাকেন যে আপনি ফুল অ্যাপার্টমেন্টটাই আপনি 6 হাজারের মধ্যে পাচ্ছেন, অর্থাৎ লাইক 60 হাজার আহ, বাংলাদেশি টাকার মধ্যে আপনি পাচ্ছেন, দেন ইটস আ গ্রেট লাক ফর ইউ। বাট আপনাকে ধরে রাখতে হবে যদি আপনারা 2 জন হয়ে থাকেন তাহলে আপনার মিনিমাম যেই রেন্ট কস্ট সেটা আপনার পড়বে হচ্ছে হলো পার মান্থ আপনার 50 থেকে 60 হাজার বাংলাদেশি টাকা। সো 50 থেকে 60 হাজার বাংলাদেশি টাকা আপনি রাখলেন, এটা আপনার পার মান্থের যেটা হচ্ছে শুধু রেন্টাল কস্টিং। এর সাথে আপনার আরো আহ, যেটা হচ্ছে হলো 300 থেকে 400 সুইডিশ ক্রোনার মতো হচ্ছে হলো আপনার ইউটিলিটি বিলস আসবে। সো এটা আপনি 3 থেকে 4 হাজার আপনি বাংলাদেশি টাকা ধরে রাখেন। এছাড়া আপনাকে যেটা হচ্ছে হলো ট্রাভেল কস্টিং, আপনার ট্রান্সপোর্টেশনের কস্ট লাগবে। তো সেই ক্ষেত্রে আপনি যদি স্টুডেন্ট হন তাহলে স্টুডেন্টের জন্য হচ্ছে হলো এটা বাংলাদেশি টাকা 6 হাজার টাকা পড়বে। আর যদি আপনি ডিপেন্ডেন্ট হন তাহলে বাংলাদেশি টাকায় সেটা আপনার 8 হাজার টাকা পড়বে। ঠিক আছে, সো আপনাকে সেই কস্টিংটাও পার মান্থের জন্য আপনাকে ফিক্স করে রাখতে হবে। খাওয়া দাওয়া বাবদ 2 জন মানুষের আমার মনে হয় না যে 1500 সুইডিশ ক্রাউন, অর্থাৎ 15 হাজার বাংলাদেশি টাকার বেশি খুব বেশি লাগার কথা। ঠিক আছে, এটা আমি রেস্টুরেন্টের কথা বলছি না। রেস্টুরেন্টের বাইরে গিয়ে আপনি যেটা হচ্ছে হলো নিজে গ্রোসারিগুলো আপনি কিনে নিজে বাসায় কুকিং করে আপনি খাবার খাবেন, সর্বোচ্চ আপনার 15 হাজার বাংলাদেশি টাকার মতো পড়তে পারে। আচ্ছা, যদি এখন বাচ্চা থাকে তাহলে সেই ক্ষেত্রে কিরকম খরচ পড়তে পারে। এখানে আপনার যদি বাচ্চা থাকে একটা বা দুইটা, বা যদি বড় বড় বাচ্চা থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনার যেটা হচ্ছে হলো ভাড়াটা হয়তো বা একটু বাড়তে পারে। আর আপনি যদি একজন সিঙ্গেল পার্সন এসে আসেন তাহলে সেই ক্ষেত্রে আপনার ভাড়াটা একটু কমও হতে পারে। আপনি এমনও হতে পারে যে আপনি খুবই লাকি, আপনি 35 হাজার টাকায় আপনি একটা রুম পেয়ে যাচ্ছেন, বা 40 হাজার টাকায় আপনি একটা রুম পেয়ে যাচ্ছেন, সেটাও হতে পারে। তো সেই ক্ষেত্রে আপনি কস্ট মিনিমাইজেশন, ম্যাক্সিমাইজেশন এগুলোর আপনি ক্যালকুলেশনগুলো করবেন। ঠিক আছে, আর যদি বাচ্চা কাচ্চা থাকে তাহলে ডেফিনেটলি কস্টিংটা একটু বেশি হয়। আপনার যদি দুটা বাচ্চা থাকে তাহলে আপনার খাওয়ার খরচ আপনি 15 হাজারে রাখতে পারবেন কি পারবেন না, দ্যাট দ্যাট কমপ্লিটলি ডিপেন্ডস অন ইউ। সেটা হয়তো বা 20 হাজারে চলে যেতে পারে। আর আর যেটা হচ্ছে হলো যে এছাড়া আনুষাঙ্গিক আপনি আরো 5-10 হাজার বাংলাদেশি টাকা আপনার মিসেলেনিয়াস কস্টিং এর জন্য রেখে দিতে হবে। সো ওভারঅল কিন্তু আপনার ধরে রাখতে হবে যে পার মান্থে আপনার 1 লাখ টাকা, 1 লাখ বাংলাদেশি টাকা আপনার হচ্ছে হলো
খরচ হবে বা হতে পারে, এটা প্লাস মাইনাস হতে পারে। ঠিক আছে, ডিপেন্ডিং অন ইওর নিডস এবং ডিপেন্ডিং অন আপনি কি টাইপের বাসা পাচ্ছেন এবং কত ভাড়াতে আপনি বাসা পাচ্ছেন সেটার উপরে। সো এই ক্ষেত্রে কিন্তু আমি লিভিং এক্সপেন্সেস গুলো কিন্তু বুঝিয়ে বললাম যে আপনার খরচটা কিরকম পড়তে পারে। পার মান্থে আপনি 1 লাখ ওভারঅল আপনি ধরে রাখতে পারেন। ঠিক আছে, আর টিউশন ফি তো আমি আগেই বলেছি। এরপরে যে ফোর্থ যে কোয়েশ্চেন, যে আসলে ডিপেন্ডেন্টদের জন্য কি সুবিধাটা রয়েছে। আচ্ছা, ফার্স্ট অফ অল আপনার যে যে প্রথম যে সুবিধাটা সেটা হচ্ছে হলো সুইডেনে আপনি স্টুডেন্ট, আপনি অ্যাপ্লাই করছেন, আপনার স্পাউস আপনার ডিপেন্ডেন্ট, আপনার বাচ্চারা আপনার ডিপেন্ডেন্ট। ঠিক আছে, আপনি তাদেরকে নিয়ে অ্যাট এ টাইম ইউ ক্যান এন্টার ইনটু সুইডেন। সো আপনারা সবাই একত্রে কিন্তু ভিসা পেতে পারেন। কিছু ব্যতিক্রম ঘটনা ঘটে, কিছু ক্ষেত্রে দেখা যায় যে স্পাউসকে একটু পরে ভিসা দিচ্ছে কিন্তু ভিসা দিয়ে দেয়। সো এই ক্ষেত্রে কিন্তু আপনার অন্যান্য কান্ট্রি থেকে অনেকটা রিল্যাক্সড, অনেকটা ওয়েভড, এবং আপনার যেটা হচ্ছিল মেইন অ্যাপ্লিক্যান্ট তার স্পাউস সহ তার চিলড্রেনদেরকে সহ হচ্ছে হলো সুইডেনে তারা একসাথে আসতে পারে। এবং ডিপেন্ডেন্টদের যেটা সুবিধা থাকে যে আপনার হয়তোবা আপনি অ্যাজ আ মেইন অ্যাপ্লিক্যান্ট আপনি ফুল টাইম কাজ নাও করতে পারেন, আপনার পড়ালেখার প্রেশার থাকতে পারে। ঠিক আছে, বাট ইট ডিপেন্ডস ফ্রম পার্সন টু পার্সন। ঠিক আছে, ইট কমপ্লিটলি ডিপেন্ডস ফ্রম পার্সন টু পার্সন। সো আপনি যদি করতে পারেন ইটস অল রাইট, লাইক আমি করছি। ঠিক আছে, কমপ্লিটলি ফুল টাইম জব। সো অ্যান্ড আই এম দ্য মেইন অ্যাপ্লিকেন্ট, ইট ডাজেন্ট রিয়েলি ম্যাটার। এখন আপনি যদি মনে করেন যে না আপনি এটা করতে পারবেন না, তাহলে আপনার ডিপেন্ডেন্ট কিন্তু ফুল টাইম চাকরি করতে পারবে। সো সেই ক্ষেত্রে কিন্তু এখানে একটা মেজর সাপোর্ট, একটা বড় একটা সাপোর্ট কিন্তু আপনি পাচ্ছেন আপনার স্পাউসের কাছ থেকে। ঠিক আছে, আর যদি আপনারা দুজন মিলে কাজ করতে পারেন, ইভেন আপনি অ্যাজ আ মেইন অ্যাপ্লিকেন্ট যদি আপনি পার্ট টাইম কাজ করেন বা এক্সট্রা কাজ করেন, ঠিক আছে, তাহলেও কিন্তু একটা বড় একটা সাপোর্ট নিজেই কিন্তু নিজেকে দিতে পারছেন, এবং আপনার স্পাউস তো আপনাকে সাপোর্ট দিচ্ছেই বা দিবেই। সো সেই ক্ষেত্রে ডিপেন্ডেন্টদের জন্য এই সকল সুবিধাগুলো থাকে। আচ্ছা, ফিফথ যেই কোয়েশ্চেনটা সেটা হচ্ছে কিভাবে ইউনিভার্সিটিগুলোকে চুজ করব। ইউনিভার্সিটি চুজ করা ইজ নট আ বিগ ডিল। আপনি গুগলে যাবেন, টপ ইউনিভার্সিটিজ অফ সুইডেন দিবেন, এবং সেটা আপনি এন্টার দিলেই হচ্ছে হলো লিস্ট অফ ইউনিভার্সিটিস চলে আসবে। উপসালা ইউনিভার্সিটি, লুন্ড ইউনিভার্সিটি, স্টকহোম ইউনিভার্সিটি, গথেনবার্গ ইউনিভার্সিটি, চালমার্স ইনস্টিটিউট অফ টেকনোলজি, কেটিএইচ, রয়্যাল ইনস্টিটিউট, এরকম আপনার মাল্টিপল আপনি ইউনিভার্সিটিজের আপনি লিস্ট পাবেন। তো সেখান থেকে এটা আপনার চয়েস, আপনি কোন কোন ইউনিভার্সিটি পিক করবেন, দ্যাট ইজ কমপ্লিটলি আপ টু ইউ। ঠিক আছে, কারো কারো এই প্রশ্নটাও থাকে যে আসলে কোন কোন ইউনিভার্সিটি সিলেক্ট করলে অ্যাডমিশনের পসিবিলিটিটা বেড়ে যেতে পারে। ইট ইজ কোয়াইট ডিফিকাল্ট টু সে। এটা আসলে খুবই ডিফিকাল্ট, কারণ হচ্ছে হলো এক এক বছরে এক এক সময় আপনার এক এক রকম অ্যাপ্লিকেশন পড়ে ইউনিভার্সিটিগুলোতে। এমন দেখা যেতে পারে যে হয়তোবা আপনার ইউনিভার্সিটি অফ গথেনবার্গে আপনার 2021 সালে প্রচুর স্টুডেন্ট নিয়েছে, ইট ডাজেন্ট মিন যে 2022 সালে সেম ফ্রিকোয়েন্সিটা থাকবে। এটার রিজনটা হচ্ছে হলো এটা ডিপেন্ড করে প্রত্যেক বছর কি পরিমাণ অ্যাপ্লিকেশন পড়ছে বা প্রত্যেকটা ইনটেকে কি পরিমাণ অ্যাপ্লিকেশন পড়ছে সেটার উপরে। সো যদি এখন দেখা যায় যে আপনি স্টকহোম ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করছেন, ফার্স্ট অফ অল স্টকহোম ইজ দ্য ক্যাপিটাল অফ সুইডেন। সো এখানে হচ্ছে হলো সবারই একটা চাহিদা থাকবে যে অ্যাপ্লিকেশন করার বা অ্যাপ্লাই করার। রিজন হচ্ছে হলো এখানে জব মার্কেটটা অনেক বেশি ভাস্ট, দেন গথেনবার্গ জব মার্কেট অনেক বেশি ভাস্ট, অ্যান্ড দ্য থার্ড লার্জেস্ট সিটি ইজ মালমো, এখানেও জব মার্কেটটা অনেক বেশি ভাস্ট। সো এই তিনটা জায়গাতে লাইক হচ্ছে আপনার স্টকহোম, গথেনবার্গ এন্ড মালমো, এখানে আপনার অ্যাপ্লিকেশন কিন্তু ভালো পড়ার চান্সেস থাকবে। সো সেই ক্ষেত্রে আপনার যদি খুব কোয়ালিফাইড ক্যান্ডিডেটসদের প্রোফাইল চলে আসে, হ্যাঁ, তাহলে সেই ক্ষেত্রে এটা আসলে বলা খুবই ডিফিকাল্ট যে কোনটা সিলেক্ট করলে আপনার অ্যাপ্লিকেশন হয়ে যাবে কি হবে না। ইটস রিয়েলি ডিফিকাল্ট টু সে। আর যদি আপনি মনে করে থাকেন যে কোনো মিডিয়াম লেভেলের কোনো একটা ইউনিভার্সিটি আপনি পিক করবেন, এটাও বলা ডিফিকাল্ট, ওখানেও হয়তো অ্যাপ্লিকেশন বেশি পড়ছে। সো অ্যাপ্লিকেশন যদি বেশি পড়ে, ইউনিভার্সিটি তো তার কোটার বাইরে গিয়ে তো আর যে অ্যালোকেশন করবে না। সো সেই ক্ষেত্রে ইটস কমপ্লিটলি বেসড অন লাক, যে কোথায় আপনার অ্যাডমিশনটা হবে। সো আপনি আহ, চেষ্টা করবেন যে ভালো মন্দ মিলিয়ে বা
আপনার যেটা পছন্দ সেটা আপনি বেছেই আপনি হচ্ছে ইউনিভার্সিটিগুলোকে সিলেক্ট করবেন, যাতে আপনি যেই ইউনিভার্সিটিতে সিলেক্টেড হন না কেন ওই প্রোগ্রামের ওপর যেন আপনি রিগ্রেট না করেন। ঠিক আছে, কারণ একবার যদি ইউনিভার্সিটি সিলেক্ট হয়ে যান তাহলে তো ওই প্রোগ্রামে আপনি পড়তে যাচ্ছেন, এখন ওই প্রোগ্রামটা আপনার পছন্দের কোনো প্রোগ্রাম না, বাট আপনি নিয়েছেন, তাহলে কিন্তু আপনার পরবর্তীতে গিয়ে এটা আপনার অনেক সমস্যা করতে পারে। সো আপনি চেষ্টা করবেন যে এমন প্রোগ্রাম আমি সিলেক্ট করব যেই প্রোগ্রামটাতে আমার যদি সে অ্যাডমিশন হয়ে যায় তাহলে আমি যেন অ্যাটলিস্ট আমার পড়াশোনা আমি কন্টিনিউ করে যেতে পারি। ওকে, এর পরবর্তী প্রশ্ন হচ্ছে হলো কিভাবে ডকুমেন্টগুলো আপলোড করব বা পাঠাবো। আচ্ছা, আপনি ইউনিভার্সিটি অ্যাডমিশনের পোর্টালে কিন্তু আপনাকে প্রথমত কি কি আপলোড করতে হবে। ফার্স্ট হচ্ছে হলো আপনার পাসপোর্টের কপি, এটা কালার স্ক্যান হতে হবে এবং যাতে বোঝা যায় ভালোভাবে সেটা। সেকেন্ড হচ্ছে হলো আপনার আইএলস এর টিআরএফ, হ্যাঁ এটাও আপনার সব কিছুই কিন্তু আপনি যে আপলোড করবেন কালার স্ক্যান কপি হবে। আচ্ছা, থার্ড হচ্ছে হলো আপনার সার্টিফিকেটস অ্যান্ড ডিপ্লোমা। সার্টিফিকেটস অ্যান্ড ডিপ্লোমার মধ্যে আপনি আপনার যে ইউনিভার্সিটির বিবি এর যে সার্টিফিকেট সেই সার্টিফিকেট শুধু আপলোড করবেন, ট্রান্সক্রিপ্ট আপলোড করার কোনো দরকার নেই, কারণ এই ট্রান্সক্রিপ্টকে আপনি কুরিয়ার করে পাঠাচ্ছেন সুইডেনে, কোরিয়ার করে আপনি পাঠাচ্ছেন সুইডেনে, এবং সুইডেনে এটা আপনার যেটা হচ্ছে রজার্সবার্গে যে অফিস রয়েছে ইউনিভার্সিটি অ্যাডমিশন ইন সুইডেনের, সেখানে এটা অটোমেটিকলি চলে আসবে এবং চলে আসার পরে এটা আপনার পোর্টালে তারাই কানেক্ট করিয়ে দিবে। সো আপনার কিন্তু এটা আপলোড করার আসলে তেমন কোনো নেসেসিটি পড়ছে না। আচ্ছা, আহ, এছাড়া আর কি করতে পারেন, আপনি যদি চান আপনার এসএসসি এইচএসসি বা এ লেভেলস ও লেভেলস এর সার্টিফিকেটস আপলোড করতে, সেটাও আপনি আপলোড করতে পারেন। আচ্ছা, এরপর থাকে আদার ডকুমেন্টস এর মধ্যে। আদার ডকুমেন্টস এর মধ্যে কি দিবেন, আপনি ইউরোপাসে কনভার্ট করা আপনার রেজুমে আপলোড করতে পারেন। ঠিক আছে, সো এই সমস্ত জিনিসগুলো ইনাফ। এখানে কিন্তু আপনি এর বেশি কিছু দেওয়ার কোনো মানে নেই, লাইক হচ্ছে হলো যে আপনার আপনি জব করেছেন, আপনার জব রেকমেন্ডেশন, জব সার্টিফিকেট, রিলিভিং লেটার, এইসব আসলে দেওয়ার কোনো মানে নেই, বিকজ এখানে আলটিমেটলি আপনাকে জাজ করা হবে হচ্ছে হলো আপনার ব্যাচেলার্স এর ইসিটিএস এর উপরে এবং হচ্ছে হলো আপনার আইএলস এর উপরে। সো এগুলো হয়ে গিয়েছে, তার মানে আর তেমন কোনো ঝামেলা নেই। কুরিয়ার, শুধুমাত্র কুরিয়ার করবেন হচ্ছে হলো আপনি যে ট্রান্সক্রিপ্ট, সেই ট্রান্সক্রিপ্টটা শুধুমাত্র এনভেলপে ভরবেন, ট্রান্সক্রিপ্টের সাথে আর কোনো কিছু দিবেন না, জাস্ট ট্রান্সক্রিপ্ট। সেই ট্রান্সক্রিপ্টকে আপনি সিল অ্যান্ড সাইন্ড এনভেলপে করে হচ্ছে হলো কুরিয়ার করতে হবে। ঠিক আছে, এবং কুরিয়ার করার সময় সেটা অন বিহাফ অফ দ্য ইউনিভার্সিটি হতে হবে। এটা কিন্তু অন বিহাফ অফ ইউ হলে হবে না, মানে সেন্ডার হতে হবে কিন্তু ইউনিভার্সিটি। ওকে, সো যেন ইউনিভার্সিটি পাঠাচ্ছে। আর সেকেন্ড থিং হচ্ছে হলো অনেকের এই প্রশ্নটাও থাকে যে আমি এমবিএ করেছি, আমি কি করব। হ্যাঁ, আপনি এমবিএ করেছেন, আপনি এমবিএ এর ট্রান্সক্রিপ্ট আপনি আলাদা করে পাঠাবেন। সেই আপনি বিবিএ করেছেন হচ্ছে হলো আপনি নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে, আপনি এমবিএ করেছেন আপনি ব্র্যাক ইউনিভার্সিটি থেকে, আপনি দুইটা ইউনিভার্সিটির জন্য দুইটা আলাদা আলাদা খাম করবেন, দুইটা ইউনিভার্সিটির জন্য দুইটা আলাদা আলাদা কুরিয়ার করবেন। দুইটা কিন্তু এক ব্যাগেজে কিন্তু হওয়া যাবে না, একই পার্সেল হওয়া যাবে না, কারণ দুইটা দুইটা আলাদা ইউনিভার্সিটি। আর যদি আপনার বিবিএ অ্যান্ড এমবিএ একই ইউনিভার্সিটি হয়েছে, নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে আপনি বিবিএ এমবিএ করেছেন, সেটা আপনি একই এনভেলপে করে পাঠাতে পারেন, বিকজ সেটার সেন্ডার একটা ইউনিভার্সিটি। সো আশা করি ব্যাপারটা আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি। আচ্ছা, আর এর পরবর্তী যে প্রশ্ন সেটা হচ্ছে কিভাবে আমি স্পেসিফিক যে এন্ট্রি রিকোয়ারমেন্ট এগুলোকে আমি আসলে ম্যাচ করব আমার যেই সার্টিফিকেট আছে বা যে ট্রান্সক্রিপ্ট আছে সেটার সাথে। সো স্পেসিফিক এন্ট্রি রিকোয়ারমেন্টটা কি, সেটা হচ্ছে হলো যে আপনার প্রত্যেকটা ইউনিভার্সিটিরই কিছু আলাদা রিকোয়ারমেন্টস থাকে, কিছু প্রি রেকুইজিট থাকে, লাইক আপনি অমুক মাস্টার্স সিলেক্ট করবেন, সেই মাস্টার্সের জন্য এত ক্রেডিটস আপনার কমপ্লিট থাকতে হবে অমুক সাবজেক্টে, তমুক সাবজেক্টে। এটা হচ্ছে হলো আপনার স্পেসিফিক এন্ট্রি রিকোয়ারমেন্ট, অথবা স্টেটমেন্ট অফ পারপাস দিতে হতে পারে, বা মোটিভেশন লেটার দিতে হতে পারে, বা লেটার অফ ইন্টেন্ট আপনাকে দিতে হতে পারে, মানে আপনার উদ্দেশ্যটা কি আসলে, আপনি এই মাস্টার্স করে আপনার লাইফের কি পরিবর্তন হবে, সেগুলো হয়তো বা দিতে হতে পারে। তো সেগুলো চেক করার জন্য আপনি যেই ইউনিভার্সিটি প্রোগ্রামটাকে আপনি হচ্ছে হলো সিলেক্ট করছেন বা চুজ করছেন, সেটার ওয়েবসাইটে গেলে কিন্তু আপনি সেখানে স্পেসিফিক রিকোয়ারমেন্টস ফর অ্যাপ্লিকেশন এরকম আপনি বিভিন্ন অপশনস পাবেন, এবং সেখানে কিন্তু স্টেপ বাই স্টেপ অপশনগুলো কিন্তু দেওয়া আছে যে আসলে আপনার লাইক হচ্ছে হলো বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে কত ক্রেডিটস থাকতে হবে, বা মার্কেটিং এর কোনো সাবজেক্টে ঢুকছেন, মার্কেটিং এ আপনার টোটাল কত ক্রেডিটস থাকতে হবে। সো এরকম আপনার স্পেসিফিক এন্ট্রি রিকোয়ারমেন্টগুলো দেওয়া থাকে। এভাবে আপনাকে চারটা যে আপনি ইউনিভার্সিটি বা চারটা যে প্রোগ্রাম আপনি সিলেক্ট করছেন,
সেগুলোর প্রত্যেকটারই স্পেসিফিক এন্ট্রি রিকোয়ারমেন্ট কিন্তু আপনাকে ভালোভাবে স্টাডি করতে হবে। স্টাডি করে কিন্তু দেন আপনি অ্যাপ্লাই করবেন। আদারওয়াইজ কিন্তু দেখা যাবে যে আপনি অ্যাপ্লাই করলেন জাস্ট বিকজ it's like masters in marketing management or something, but ultimately এটার সাথে আপনার ট্রান্সক্রিপ্টের কোনো ক্রেডিটই মিলছে না। আর আরেকটা জিনিস হচ্ছে আপনার 180 ইসিটিএস। আচ্ছা, আপনি যদি 4 বছরের বা 5 বছরের আপনি ব্যাচেলার্স করে থাকেন, অনেকেরই আপনার 5 বছরে ব্যাচেলার্স কমপ্লিট করে বাংলাদেশে। সো আপনি যদি 4-5 বছরের আপনি বিবিএ করে থাকেন সে ফর এক্সাম্পল, এবং সেটা যদি 120 ক্রেডিট বা 120 ক্রেডিট প্লাস হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে আপনার 180 ইসিটিএস কিন্তু মানে ইউরোপিয়ান ক্রেডিট সিস্টেমে সেটা কিন্তু আপনার কনভার্ট হয়ে যাচ্ছে, সেটা নিয়ে আপনার টেনশন করার কোনো কিছু থাকছে না। So you don't need to worry about this. Rather, you focus on the specific entry requirements. আচ্ছা, আরেকটা প্রশ্ন থাকে সেটা হচ্ছে হলো যে অনেকে ন্যাশনাল ইউনিভার্সিটির স্টুডেন্ট এখন, সেক্ষেত্রে তাদের তো অনেকের ডিভিশন বেসড রেজাল্টের সিস্টেম, তো এখন তাদের তো ট্রান্সক্রিপ্ট হয় না, নাকি মার্কশিট হয়। সো সেই ক্ষেত্রে আসলে কি করতে কি করা যাবে? এখানে আপনাকে যে কোনো ট্রান্সক্রিপ্ট পাঠাতে হলে বা মার্কশিট পাঠাতে হলে ডেফিনেটলি সেটা আপনার সিজিপিএ বেসড সিস্টেমে আপনাকে কনভার্ট করতে হবে। সো এটা আপনার কনভার্সনের জন্য আপনাকে ইউনিভার্সিটি রেজিস্ট্রার অফিসে যেতে হতে পারে, অথবা চিফ অফ কন্ট্রোলার্স অফিসে আপনাকে যেতে হতে পারে, এবং এই দুই জায়গা থেকে আপনাকে যে কোনো এক জায়গা হতে এটাকে কনভার্ট করাতে হবে তাদের সিল সাইন সহ, এবং সেখানে স্পেসিফিকলি লেখা থাকতে হবে যে আপনার কোনটার এগেনস্টে কত গ্রেড, লাইক এ প্লাস পেলে কত গ্রেড, বি পেলে কত গ্রেড, সি পেলে কত গ্রেড, ঠিক আছে, এবং এটার সিজিপি এর ক্যালকুলেশনটা কত, সেই সেই ক্যালকুলেশনটা কিন্তু স্পষ্টভাবে লেখা থাকতে হবে। সো আপনাকে আপনার যদি ট্রান্সক্রিপ্ট থাকে হচ্ছে হলো পার্সেন্টেজ বেসড, অর্থাৎ ডিভিশনে থাকে রেজাল্ট, ঠিক আছে, তাহলে সেটাকে অবশ্যই সিজিপিএ তে কনভার্ট করে দেন অ্যাপ্লাই করাটাই ওয়াইজ, আদারওয়াইজ কিন্তু ঝামেলায় পড়বেন। আচ্ছা, এর পরবর্তী প্রশ্ন হচ্ছে হলো রেসিডেন্স পারমিটের জন্য বা ভিসার জন্য আসলে অ্যাপ্লিকেশন কিভাবে করব। রেসিডেন্স পারমিটের জন্য কিন্তু আমার একটা বিস্তারিত ভিডিও আছে, সেই ভিডিওটা হয়তো বা আপনারা দেখতে পাচ্ছেন। সো লিংকে ক্লিক করলে কিন্তু ভিডিওতে চলে যাবে, এবং একদম স্টেপ বাই স্টেপ আপনি কিভাবে পোর্টালে ঢুকে অ্যাক্সেস করে আপনি অ্যাপ্লাই করবেন, একদম আমি ডামি অ্যাকাউন্ট দিয়ে করে দেখিয়ে দিয়েছি। সেটা কিন্তু দেখলেই আপনি, একটু লম্বা ভিডিও, একটু কষ্ট হবে, বাট যেহেতু যদি নিজে নিজে করতে চান খুব ইজিলি নিজে নিজে করতে পারবেন, এটার জন্য আপনার কোনো এজেন্সি বা কারো কাছে যেতে হবে না। আচ্ছা, পার অ্যাডাল্ট, আপনার পার অ্যাডাল্ট যদি অ্যাপ্লাই করেন রেসিডেন্স পারমিটের জন্য অর্থাৎ ভিসার জন্য, তাহলে আপনার হচ্ছে হলো 1500 সুইডিশ ক্রাউন, অর্থাৎ 15,000 টাকা আপনার অ্যাপ্লিকেশন ফি প্রযোজ্য হবে। আর যদি কোনো চাইল্ড থাকে তাহলে সেই ক্ষেত্রে 750 ক্রাউন, অর্থাৎ 7,500 বাংলাদেশি টাকা চার্জেবল হবে। সো জাস্ট আপনি চিন্তা করুন যে আপনারা সেই হাজবেন্ড অ্যান্ড ওয়াইফ অ্যাপ্লাই করছেন, তাহলে আপনাদের 30,000 বাংলাদেশি টাকার মতো আপনাকে পে করতে হচ্ছে। আর যদি আপনার একটা বাচ্চা থাকে তাহলে আপনার এর সাথে আরো 7,500 টাকা আপনার অ্যাড হচ্ছে। আচ্ছা, আপনার যেটা হচ্ছে রেসিডেন্স পারমিটের জন্য আসলে কি কি আপনার ডকুমেন্টস প্রোভাইড করতে হবে। সো ডকুমেন্টস প্রোভাইড করার ক্ষেত্রে আপনার ফার্স্ট অফ অল হচ্ছে হলো আপনার যে নোটিফিকেশন অফ সিলেকশন অফ রেজাল্ট, যেখানে আপনাকে গ্যারান্টি দেওয়া হয়েছে যে ইউ আর সিলেক্টেড, হ্যাঁ, সেই পিডিএফ ফাইলটা আপনার ডাউনলোড করতে হবে, সেই ফাইলটা আপনাকে আপলোড করতে হবে। এছাড়াও আরেকটা জিনিস আমি বলে রাখবো যে এটা দেওয়াটা বেটার, সেটা হচ্ছে আপনি তো ফার্স্ট সেমেস্টারের টিউশন ফিটা আপনাকে পে করে দিতেই হচ্ছে। সো পে যেহেতু করে দিচ্ছেন, সেটা একটা কনফার্মেশন স্লিপও আপনি পাবেন ইউনিভার্সিটির কাছ থেকে, একটা কনফার্মেশন মেইল। সেই মেইলটাকে আপনি পিডিএফ এ সেভ করে সেটাও আপনি আপলোড করে দেন, উইচ মিনস দ্যাট আপনি যখন রেসিডেন্স পারমিট বা ভিসার জন্য আপনি অ্যাপ্লাই করছেন, তখন অলরেডি আপনি পে করে রেখেছেন ইউনিভার্সিটিকে, এবং ফার্স্ট সেমেস্টারের টিউশন ফি আপনি দিয়ে দিয়েছেন, সেটা আপনি অলরেডি মাইগ্রেশন এজেন্সিকে জানাচ্ছেন, অর্থাৎ মাইগ্রেশন ওয়ার্কেট, মাইগ্রেশন অফিসকে আপনি জানিয়ে দিচ্ছেন, ঠিক আছে। সো এই দুইটা ডকুমেন্ট আপনি হচ্ছে হলো প্রিলিমিনারি ডকুমেন্ট হিসেবে রাখতে পারেন। সেকেন্ড যে ডকুমেন্ট হচ্ছে হলো আপনাদের সবার পাসপোর্ট। এখন আপনি হতে পারেন, আপনার ওয়াইফ হতে পারে, আপনার হাজবেন্ড হতে পারে, আপনার বাচ্চা হতে পারে। আচ্ছা, বাচ্চার ক্ষেত্রে স্পেসিফিকলি বার্থ সার্টিফিকেটটা লাগবে, বার্থ সার্টিফিকেটটা মাস্ট লাগবে। আর হাজবেন্ড অ্যান্ড ওয়াইফের ক্ষেত্রে কিন্তু ম্যারেজ সার্টিফিকেটটা মাস্ট লাগবে। আর যেহেতু মাইগ্রেশন ওয়ার্কেটের কাছে হচ্ছে হলো মাল্টিপল ল্যাঙ্গুয়েজের ইন্টারপ্রেটার থাকে,
ঠিক আছে? আপনি এটা সুইডেনে আসলে বুঝতে পারবেন যখন আপনি সে ট্যাক্স অফিসের আপনি ভিজিটে যাবেন, অথবা আপনি যখন মাইগ্রেশন অফিসে ভিজিটে যাবেন, তখন কিন্তু আপনি দেখবেন যে ওদের কাছে অ্যারাবিক ট্রান্সলেটর আছে, ওদের কাছে মাল্টিপল ল্যাঙ্গুয়েজের ট্রান্সলেটর আছে। ঠিক আছে? সো সেই ক্ষেত্রে আপনি যদি মুসলিম ম্যারেজ ল অনুযায়ী আপনার হচ্ছে হলো ফার্স্ট অফ অল আপনি একটি নিকানামা পান, নিকানামা, এবং দেন হচ্ছে হলো নিকানামার নোটারি ইংলিশে, আর হচ্ছে হলো কোর্টের যে ম্যারেজ সার্টিফিকেট, এই তিনটাকে আপনি এক পিডিএফ করে কিন্তু আপনি আপলোড করে দিতে পারেন। সো যাতে করে যদি ইন কেস মাইগ্রেশন এজেন্সি আপনার কোনো ইন্টারপ্রেটারকে দিয়ে কোনো কিছু জাস্টিফাই করতে চায়, দেন সেটার একটা অপশন যাতে থাকে। ঠিক আছে? সেটার যাতে একটা অপশন থাকে, এবং সেই ক্ষেত্রে যাতে কোনো সমস্যা যাতে ফেস না করতে হয়, সো সেটা করে দিতে পারেন। বাট অবশ্যই কিন্তু ম্যারেজ সার্টিফিকেট যেটা যেটা আপনার হচ্ছে হলো কোর্ট থেকে প্রদত্ত যে ম্যারেজ সার্টিফিকেট, সেটা মাস্ট আপনাকে দিতে হবে আপলোড। আচ্ছা, এছাড়া আপনাকে ব্যাংক স্টেটমেন্ট আপলোড করতে হবে। ব্যাংক স্টেটমেন্টের ক্ষেত্রে আপনি 13 মাসের ভিসার জন্য যেটা হচ্ছিল, আমার প্রিভিয়াস যে ভিডিওসগুলো সেগুলো দেখলেই কিন্তু আপনি ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, সেখানে কস্টিংটা কিরকম পড়বে 13 মাসের জন্য সেটা আমি কিন্তু উল্লেখ করে দিয়েছি, আর ফুল ক্যালকুলেশন সহ আমি দিয়ে দিয়েছি। সো সেভাবে করে আপনাকে হচ্ছিল ব্যাংক স্টেটমেন্ট দেখাতে হবে। এখন ব্যাংক স্টেটমেন্টের ক্ষেত্রে অনেকেরই একটা প্রশ্ন থাকে যে আমি যদি লোন করে টাকা নেই তাহলে সেটা কি আমি দেখাতে পারবো কি পারবো না। আচ্ছা, ফার্স্ট অফ অল যেটা হচ্ছে হলো, সুইডেন বা ইউরোপিয়ান কান্ট্রি বা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রির ক্ষেত্রে লোন নেওয়া ইজ আ গুড থিং, উইচ মিনস ইউ আর ফাইন্যান্সিয়ালি ওয়েল অফ। আপনার সেই ক্রেডিবিলিটি আছে এবং আপনার ক্রেডিট হিস্ট্রি ডেফিনেটলি বেটার, দ্যাটস ওয়াই আপনি কিন্তু লোন পাচ্ছেন ব্যাংক থেকে। সো আপনার আপনি যদি রাতারাতি হঠাৎ করে টাকা আপনি রিচার্জ করে দিলেন, হ্যাঁ, এটা এটা এবং এটা ক্যাশেই আছে, আহ, এটার থেকে বেটার হচ্ছে হলো যদি লোন থাকে আপনার। ঠিক আছে? যে আপনি লোন করে আপনি 15 লাখ টাকা নিলেন, লোন করে আপনি 10 লাখ টাকা নিয়ে আপনি দেখাচ্ছেন। ঠিক আছে? সো এটার মানে কিন্তু এই না যে এখানে আপনি লোন করেছেন মানে আপনার বকেয়া দিতে হবে, ব্লা 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 বহুত কিছু, এগুলোর জন্য তারা আপনাকে রিজেক্ট করে দেবে। নো, ইটস আ কমপ্লিটলি রং আইডিয়া। লোন থাকা মানে আপনার ক্রেডিট হিস্ট্রি ডেফিনেটলি ভালো, দ্যাটস ওয়াই ব্যাংক আপনাকে লোন দিচ্ছে। ব্যাংকের থেকে অবশ্যই আপনি ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট সেটা অবশ্যই নিয়ে নেবেন, কারণ ব্যাংক সলভেন্সি সার্টিফিকেটটা অনেক ক্ষেত্রে একটা বেটার অ্যাডভান্টেজ হিসেবে কাজ করবে। প্লাস যদি আপনার লোন থাকে আপনি লোন দেখাবেন, দ্যার ইজ নো প্রবলেম উইথ ইট, এখানে কোনো সমস্যা নেই। বরং লোন থাকা ইটস আ ম্যাটার অফ ক্রেডিবিলিটি, দ্যাট ইউ আর কেপেবল অফ টেকিং আ লোন ফ্রম ব্যাংক, এবং ব্যাংক আপনাকে লোন দিচ্ছেও। সেক্ষেত্রে এটাও করতে পারেন, আপনি ডাইরেক্ট রিচার্জ দেখাতে পারেন, মানে ডাইরেক্টলি আপনি যেটা হচ্ছে হলো ডিপোজিট করে আপনি স্টেটমেন্ট নিয়ে দেখাতে পারেন। অনেকে জিজ্ঞেস করে কত মাসের স্টেটমেন্ট দেখাতে হতে পারে। ইট ডিপেন্ডস। আপনি আজকে রিচার্জ করে আপনি কালকেই আপনি আপনার ব্যাংক স্টেটমেন্ট দিয়ে আপনি ভিসার জন্য আবেদন করে ফেলতে পারেন, এটা কোনো সমস্যা নেই। এটার কোনো সমস্যা নেই। এখন যদি ইন কেস মাইগ্রেশন অফিসে যে কেস অফিসার অ্যাসাইন হবে তার যদি কোনো সন্দেহ হয়, তাহলে সে আপনাকে বলবে যে আপনি আবার একটি হিস্টোরিক্যাল ট্রানজ্যাকশন সহ স্টেটমেন্ট জমা দেন। ঠিক আছে? হয়তোবা সেটা 1 মাস 2 মাস পরে বলতে পারে, কারণ এই 1 2 মাসে আপনার অ্যাকাউন্টটা যদি আসলে লেজিটিমেট অ্যাকাউন্ট হয় এবং এটাতে যদি আসলে টাকা পয়সা থাকে, তাহলে ডেফিনেটলি আপনার কিছু না কিছু ট্রানজ্যাকশন হবে। সো ট্রানজ্যাকশন করতে থাকবেন, কারণ ভিসা অ্যাপ্লাই করার পরের দিনই কিন্তু ভিসা পেয়ে যাবেন না। ইট টেক্স 30 to 40 days, ইভেন সামটাইমস অনেকে 3 মাসেরও সময় লেগেছে ভিসা পেতে। সো অবশ্যই এটা খেয়াল রাখবেন যে ট্রানজ্যাকশন যেন থাকে, সো দ্যাট আপনাকে 2 মাস পরে বললো হঠাৎ করে কেস অফিসার যে আপনাকে আবার ব্যাংক স্টেটমেন্ট জমা দিতে হবে। সো ব্যাংক স্টেটমেন্ট জমা দেওয়ার ক্ষেত্রে তখন কিন্তু কিছু হিস্টোরিক্যাল ট্রানজ্যাকশন থাকতে হবে, আর যদি পেজ ভর্তি ট্রানজ্যাকশন থাকে তাহলে তো আরো ভালো। ঠিক আছে? সো এটা আবার এরকম যেন না হয় যে আমি এক অ্যাকাউন্ট থেকে টাকা নিলাম, আবার টাকা নিয়ে আসলাম, আবার ফেরত দিলাম, আবার নিয়ে আসলাম, আবার ফেরত দিলাম, আবার নিয়ে আসলাম। নো, এরকম যেন না হয়। সো ইট ক্যান বি আ পারচেজ, ইট ক্যান বি ইভেন আ নর্মাল টপ আপ, আ ফ্লেক্সি লোড অর সামথিং, যে কোনো কিছু হতে পারে, সিম্পল পারচেজ, হোয়াট এভার ইট ইজ, বাট একটা লেজিটিমেসি যেন প্রুভ করে যে ওকে দিস ইজ ইয়োর অ্যাকাউন্ট অ্যান্ড ইউ হ্যাভ দ্য ফুল অ্যাক্সেস টু ইট, অ্যান্ড ইউ আর ইউজিং দিস অ্যাকাউন্ট কারেন্টলি।
ঠিক আছে? আচ্ছা, অ্যাকাউন্টের ক্ষেত্রে হচ্ছে হলো কোনটা কার নামে থাকতে হবে? অ্যাকাউন্ট নিজের নামে থাকতে হবে, কোনো স্পন্সরের অ্যাকাউন্ট চলবে না। ফার্স্ট অফ অল, কোনো স্পন্সরের অ্যাকাউন্ট চলবে না। সুইডেনে আপনি আসছেন, এখানে আপনার স্পন্সরের কোনো ভাত নাই। সো এখানে যেটা হচ্ছে হলো, আপনি নিজেই একজন ইন্ডিভিজুয়াল এবং আপনি নিজেই পড়তে আসছেন, সো আপনার নিজের নামেই অ্যাকাউন্ট হতে হবে। হাজবেন্ডের নিজের নামে অ্যাকাউন্ট থাকবে, ওয়াইফের নিজের নামে অ্যাকাউন্ট থাকবে। বাচ্চার ক্ষেত্রে তো সেটা প্রযোজ্য না, সো বাচ্চাটা ইদার হাজবেন্ড অথবা ওয়াইফ যে কোনো একজনের অ্যাকাউন্টে সেম পরিমাণের অ্যামাউন্টটা হচ্ছে হলো রিচার্জড থাকতে হবে, দ্যাটস ইট। সো অ্যাকাউন্ট নিজ নিজ নামেই থাকাটা বেটার, স্পন্সরের নামে আসলে এটা হবে না। আচ্ছা, এর পরবর্তী প্রশ্ন হচ্ছে হলো ইন্টারভিউ কোয়েশ্চেন্স। আচ্ছা, এখন ইন্টারভিউ যে সবার হবে তা কিন্তু না। ইন্টারভিউ যে সবার হবে এটা কিন্তু কমপ্লিটলি ধরে নেওয়াটা একটা বোকামি। অনেকেরই আছে আপনার হচ্ছে হলো ডাইরেক্ট একদম কোনো ইন্টারভিউ ছাড়া কোনো কিছু ছাড়া আপনি ডাইরেক্ট রেসিডেন্স পারমিট কার্ডটা পেয়ে যাবেন। ঠিক আছে, আপনার কাছে মেইল চলে আসবে, ইওর রেসিডেন্স পারমিট হ্যাজ বিন গ্রান্টেড। ওকে, বাট অনেকেরই ইন্টারভিউ হতে পারে। এটা যে ইন্টারভিউ হওয়ার মানে যে আসলে আপনার প্রোফাইলটা দেখে তারা সন্দেহ করছে বা এরকম না। যে কেস অফিসার আপনার জন্য অ্যাসাইন্ড হয়েছে সেই কেস অফিসারের কাছে হয়তো মনে হয়েছে না, তার ব্যাপারে আরো একটু জানা দরকার, আমি টোটালি স্যাটিসফাইড না, আমার আরেকটু জানতে হবে। সো তখন আপনাকে ঢাকায় যে অ্যাম্বাসি আছে সুইডেনের সেটাতে আপনাকে কল করবে ইন্টারভিউ অ্যাটেন্ড করার জন্য। আর ইউজুয়ালি আপনার আসলে লাগে না। সো আপনি হোপফুল হতে পারেন যে অটোমেটিকলি আপনি হয়তো বা কোয়ালিফাই করে যাবেন বা গ্র্যান্টেড হয়ে যাবে। বাট যদি ডাকে তাহলে কি কি ধরনের প্রশ্নগুলো হতে পারে? প্রথমত যে প্রশ্নগুলো হতে পারে যে তারা আপনার কাছে হয়তো বা জিজ্ঞেস করবে আপনার ইউনিভার্সিটি রিলেটেড ইনফরমেশন। আপনার এই কোন প্রোগ্রাম পড়তে যাচ্ছেন, প্রোগ্রামের ক্রেডিট কত, কি করবেন ফিউচারে, এসেট্রা এসেট্রা। তারপরে ইউনিভার্সিটিটা যে শহরে অবস্থিত সেই শহরের জনসংখ্যা কত, সেই শহরটা আসলে কেমন, সে শহর সম্পর্কে আপনি কতটুক জানেন, সুইডেন সম্পর্কে আপনি কতটুক জানেন, আপনার কোনো রিলেটিভ কি সুইডেনে গিয়েছে নাকি, আপনার কোনো ফ্রেন্ড সুইডেনে গিয়েছে নাকি, আপনি কি তাদের কাছ থেকে কোনো রকমের ইনফরমেশন পেয়েছেন নাকি, আপনি কি কি করতে চান, আপনি দেশে ব্যাক করার পর আপনি কি করবেন, আপনি এই ডিগ্রি নেওয়ার পর কি দেশে ব্যাক করবেন কি করবেন না, এটসেট্রা এটসেট্রা। ঠিক আছে? তো সাধারণত দেশে ব্যাক করবেন এই কথাটা বলাটাই হচ্ছে হলো বেটার। ঠিক আছে? আর যেটা হচ্ছে কোনো রিলেটিভ বা ফ্রেন্ডস আছে কি নাই সেটা আসলে ডিসক্লোজ না করাটাই বুদ্ধিমানের কাজ। সো এর বেশি আর কিছু বলতে পারলাম না। আর প্রশ্ন এছাড়া আরো বিভিন্ন ধরনের হয়, আরো বিভিন্ন ধরনের হয়, হয়তো বা আপনার ফিনান্সিয়ালস নিয়ে প্রশ্ন করবে। হয়তো আপনাকে প্রশ্ন করবে যে আপনি তো অলরেডি একটা মাস্টার্স করেছেন, তো সেক্ষেত্রে আপনার তো অনেক খরচ হয়েছে, এখন আপনি আবার আরেকটা মাস্টার্স করবেন, বা আপনার এই ফান্ডিংটা কোত্থেকে আসলো, কে দিল, তার ব্যাংক স্টেটমেন্ট জমা দেন। ঠিক আছে? আহ, আপনার কাছে আরো ইন ডিটেলসে হয়তো বা প্রশ্ন করতে পারে, লাইক হচ্ছে আপনার যিনি স্পাউস তাকে নিয়ে কাইন্ড অফ একটু সন্দেহ করতে পারে, যে সে কি আপনার আসলে ওয়াইফ নাকি, সেটা প্রুফ দেন। তো সেটা প্রুফ তো আপনার ম্যারেজ সার্টিফিকেট, বাট অনেক ক্ষেত্রে আমরা এটাও দেখেছি 2021 সালে যে অনেকের কাছে হচ্ছে হলো আহ, ছবি প্রুফ হিসেবে, মানে বিয়ের ছবি প্রুফ হিসেবে চাওয়া হয়েছে, বিয়ের ছবি প্রুফ হিসেবে চাওয়া হয়েছে। সো অনেক কিছুই হতে পারে, আবার অনেক কিছু নাও হতে পারে, কিছুই হতে পারে না, এমনও হতে পারে। ঠিক আছে? সো আরো কিছু ইস্যুস থাকতে পারে, লাইক হচ্ছিল আপনার পাসপোর্টের মধ্যে সে ফর এক্সাম্পল হয়তো বা আপনার স্পাউসের নামটা মেনশন করা নাই, বিকজ আপনি বিয়ের আগে হয়তো বা পাসপোর্টটা বানিয়েছেন, বাট আপনার স্পাউসের পাসপোর্টে আছে, অথবা আপনি হয়তো বা তাড়াহুড়া করে রিনিউ করেছেন, সেখানে আপনি স্পাউসের নামটা আপনি ইনক্লুড করতে ভুলে গিয়েছেন, কেন সেটার একটা এক্সপ্লেনেশন দেন। এরকম মাল্টিপল ধরনের প্রশ্ন হতে পারে। আর খুব বেশি যদি আসলে এখানে ভয় পাওয়ার কোনো কিছু নাই, এখানে তাদের কিছু কোয়েরিজ থাকতে পারে, সেই কোয়েরিজগুলো জাস্ট আপনার আনসার করতে হবে কনফিডেন্টলি, দ্যাটস ইট। এবং সেটা যদি আপনি কনফিডেন্টলি আপনি আনসার করতে পারেন, ইউর গুড টু গো। ঠিক আছে? এখানে এমন না যে আপনাকে ইন্টারোগেশন করা হচ্ছে, অবভিয়াসলি এখানে আপনাকে ইন্টারোগেশন করা হচ্ছে না। তবে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু হাজব্যান্ড ওয়াইফ অর্থাৎ মেইন অ্যাপ্লিক্যান্ট এবং কো অ্যাপ্লিক্যান্টের কিন্তু আনসার্স কিন্তু সিমিলার হতে হবে। অনেক সময় এই কোয়েশ্চেনও করা হয়েছে অনেককে যে তুমি তোমার হাজব্যান্ডের সাথে কবে কোথায় দেখা হয়েছে তোমার, কিভাবে পরিচয় হয়েছে, ওয়াইফকেও সেম কোয়েশ্চেন করা হয়েছে, সো যেন রেলেভেন্সি থাকে।
ঠিক আছে, পড়ালেখার গোলটা কি, মাস্টার্সটা কেন করতে চাচ্ছ, কি উপকারে আসবে এই মাস্টার্স তোমার দেশে, তুমি দেশে ব্যাক করে কি করবা, এই সকল রিলেটেড নানান প্রশ্ন থাকতে পারে। বাট সবাই যে খুব ডিফিকাল্ট হয় তাও না, এটা হয়তো বা হাতে গোনা দুই একজনের হয়, ম্যাক্সিমামই আপনার উইদাউট ইন্টারভিউ কোয়ালিফাই করে যায়। আর যাদেরকে ইন্টারভিউর জন্য ডাকে, ইটস লাইক আ নর্মাল চিট চ্যাট, দ্যাটস ইট। সো ইন্টারভিউ কোয়েশনের ব্যাপারে হয়তো বা একটা ধারণা দিতে পারলাম, এটা নিয়ে ভয় পাওয়ার বা ঘাবড়ানোর কোনো কিছু নাই। ঠিক আছে, আচ্ছা, এর পরবর্তী যে বিষয় হচ্ছে হলো, কিছু প্রশ্ন পেয়েছি যে আসলে টিউশন ফি গুলো কবে কবে দিতে হয়। টিউশন ফি গুলো ইউজুয়ালি, যেটা ফার্স্ট সেমিস্টারের টিউশন ফি, সেটা আপনার জুনের 1 তারিখের মধ্যে আপনাকে দিয়ে দিতে হবে। অর্থাৎ আপনি জুনের 1 তারিখে আপনি টিউশন ফি দিবেন, তারপরে আপনি হচ্ছে না অগাস্ট মাসের আপনি অথবা সেপ্টেম্বর মাসে আপনি সুইডেনে চলে আসবেন আপনার রেসিডেন্স পারমিট কার্ডটা পাওয়ার পর। ঠিক আছে, সো এটা আপনার জুনের 1 তারিখে ক্লিয়ার করে ফেলতে হবে। এর পরবর্তী সেকেন্ড সেমিস্টারের টিউশন ফিটা আপনাকে ডিসেম্বরের 15 তারিখের মধ্যে অথবা সর্বোচ্চ আপনার জানুয়ারির 1 তারিখের মধ্যে আপনাকে দিয়ে দিতে হবে, সেটার ইনভয়েস আপনাকে পাঠিয়ে দিবে এবং আপনাকে সেটা দিতেই হবে। সো আপনাকে সেকেন্ড সেমিস্টারের ব্যাকআপটা কিন্তু আপনার মানে মাস্ট রাখতে হবে, কারণ খুব তাড়াতাড়ি খুব র্যাপিডলি কিন্তু আপনার যেটা হচ্ছে হলো সেকেন্ড সেমিস্টারের পেমেন্টের ডেডলাইনটা চলে আসবে। থার্ড সেমিস্টারের ক্ষেত্রে সেটা পরবর্তী বছর বলতে হচ্ছিল, সে আপনি 2022 সালের আপনি ইনটেকে অ্যাপ্লাই করছেন। সো 2022 সালের ইনটেকে অ্যাপ্লাই করার পরে আপনি যেটা হচ্ছে হলো যে আপনি 2022-এর অগাস্টে আসবেন সুইডেনে, এবং 2022-এর অগাস্টে আসার জন্য আপনি 2022-এর জুনে আপনি একটা পেমেন্ট করছেন, এবং 2022-এর ডিসেম্বরে আপনাকে সেকেন্ড পেমেন্টটা করতে হচ্ছে। এরপর 2023-এর অগাস্টে গিয়ে আপনাকে থার্ড পেমেন্টটা করতে হবে। সো থার্ড সেমিস্টারের পেমেন্টটা কিন্তু 2023 সালের অগাস্টে। সো এই ক্ষেত্রে কিন্তু আপনি একটা মোটামুটি ভালো একটা গ্যাপ পাচ্ছেন। ঠিক আছে, আবার ফোর্থ সেমিস্টারের যে পেমেন্টটা সেটা কিন্তু আবার গ্যাপ কম পাচ্ছেন, সেটা আবার আপনাকে দিতে হবে হচ্ছিল 2023 সালের ডিসেম্বরে। অর্থাৎ আপনি প্রথম পেমেন্ট দিবেন ধরেন আপনি 2022 সালের জুনে, দ্বিতীয় পেমেন্ট দিবেন আপনি ডিসেম্বরে, তৃতীয় পেমেন্ট আপনি দিবেন হচ্ছিল পরবর্তী বছরের অগাস্টে, আর চতুর্থ পেমেন্ট দিবেন পরবর্তী বছরের ডিসেম্বরে। সো এইভাবে আপনার প্ল্যান প্রোগ্রামটা রাখা উচিত যে কোন পেমেন্টটা কোনটার আগে কোনটার পরে হবে। ঠিক আছে, সো তাহলে একটা ফোরকাস্টিং থাকবে যে আসলে আমার কত বাজেট রাখা উচিত বা কি প্ল্যান অনুযায়ী আমার আগানো উচিত। ওকে, লাস্ট কোয়েশ্চেন, সেটা হচ্ছে হলো জব অপরচুনিটিস নিয়ে অনেকে অনেক প্রশ্ন করছে যে জব অপরচুনিটিস আসলে কতখানি এবং কি 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 ধরনের জব অ্যাভেলেবিলিটি আছে। আচ্ছা, জবের অ্যাভেলেবিলিটি প্রচুর আছে, এখন এটা আপনাকে খুঁজে নিতে হবে। সো কি কি ধরনের জব থাকতে পারে, আপনার নানা ধরনের জব থাকতে পারে। আপনি এখানে রেস্টুরেন্টে কাজ করতে পারেন, কিচেনে কাজ করতে পারেন, আপনি এখানে ক্লিনিংয়ে কাজ করতে পারেন, আপনি যদি খুব ভালো বারবার হয়ে থাকেন তাহলে আপনি সেলুনে কাজ করতে পারেন, আপনি এখানে ফুড ডেলিভারিতে কাজ করতে পারেন, আপনি এখানে ড্রাইভিংয়ে কাজ করতে পারেন, আপনি এখানে পেপার ডেলিভারিতে কাজ করতে পারেন। এবং সেক্ষেত্রে আসলে ইনকাম কিরকম আপনার মোরলেস পার পার্সন কিন্তু আপনার, মানে আমি মেইন অ্যাপ্লিক্যান্ট কো অ্যাপ্লিক্যান্ট এসব দিয়ে আমি জাজ বিচার করছি না, পার পার্সন একজন মানুষ যদি আসলে ফুল টাইম কাজ করে তাহলে তার আফটার ট্যাক্স তার অ্যারাউন্ড 20 to 25,000 সুইডিশ ক্রাউন, অর্থাৎ 2 থেকে 2.5 লাখ বাংলাদেশি টাকার মতো তার ইনকাম করার মতো সুযোগ রয়েছে। ঠিক আছে, এখন এটা আপনি একজন করেন দুইজন করেন, ঠিক আছে, দ্যাট ইজ কমপ্লিটলি আপ টু ইউ। সো এখানে নানা ধরনেরই অপশন রয়েছে। আর অনেকেরই প্রশ্ন থাকে যে হচ্ছে হলো আমি আমি ব্যাংকে কাজ করেছি, আমি কি এখানে ব্যাংকে জয়েন করতে পারবো নাকি, আমি নিজেই এই মেসেজ পেয়েছি। আমি প্রকিউরমেন্টে কাজ করেছি, আমি প্রকিউরমেন্টের চাকরি কোথায় কোথায় করতে পারি। আচ্ছা, প্রথমত বিষয় হচ্ছে হলো যদি আপনি সুইডেনে আপনি যদি পিওর ডেস্ক জবের জন্য আপনি ফার্স্টে অ্যাপ্লাই করতে চান, অর্থাৎ হোয়াইট কলার জবগুলোর জন্য যদি অ্যাপ্লাই করতে চান, তাহলে আপনাকে থরলি সুইডিশে কথা বলতে পারা এবং লিখতে পারা
এটা মাস্ট আপনার লাগবে। সেটার জন্য কিন্তু শুধুমাত্র আপনি পারলেই হবে না, ইউ অলসো হ্যাভ টু গো ফর এসএফই কোর্সেস। এসএফই কোর্সে আপনার যেটা হচ্ছিল মাল্টিপল লেভেলস আছে, এই লেভেলসগুলো কমপ্লিট করার পর আপনি হচ্ছিল আইএলস যেমন হচ্ছিল ইংলিশের জন্য, টোফেল যেমন হচ্ছিল ইংলিশের জন্য, সুইডিশের জন্য হলো এসএফই, এসভেন্সকা। সো আপনাকে এটাতে পারদর্শী হতে হবে, এটাতে পারদর্শী হতে হতে সময় লেগে যায়। প্লাস আপনি এখানকার ম্যাক্সিমাম হোয়াইট কলার জবগুলোতে আপনি দেখবেন যে স্ট্রেট কাট আপনার সার্কুলারগুলোতে লেখা থাকে ভিসা রিলেটেড কোনো প্রসেসিং বা হেল্প, অর্থাৎ ওয়ার্ক পারমিট এই রিলেটেড কোনো হেল্পের ক্ষেত্রে বা অ্যাসিস্ট্যান্সের ক্ষেত্রে তারা কোনোভাবেই লায়েবল না, এবং তারা কোনোভাবেই আপনাকে হেল্প করবে না। ঠিক আছে? তবে আইটি ক্ষেত্রে, আইটি সেক্টরে একটা হিউজ অপরচুনিটি রয়েছে। আইটি যেহেতু সুইডেন একটা আইটি হ্যাভেন, ইটস আ কমপ্লিটলি আইটি হ্যাভেন। আপনি যদি সুইডেনে আসেন তাহলে দেখবেন যে আইটি স্টার্ট আপে হলো এই কান্ট্রিতে ভরা, এবং প্রতিনিয়তই নতুন নতুন স্টার্ট আপ ক্রিয়েট হচ্ছে যেখানে আপনার আইটি সেক্টরের ডিমান্ডটা অনেক হিউজ। সো আইটি সেক্টরের জন্য কিন্তু আপনার খুব বড় অপরচুনিটি। মোস্টলি এভরিথিং ইজ রিমোট জব অ্যান্ড ডেস্ক জব। সো আইটি সেক্টরে যারা আছে তারা খুবই ভালো ক্যারিয়ার এখানে গড়তে পারেন প্রথমে এসেই। আর আদার ব্যাকগ্রাউন্ডসে যারা আছেন, সে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, মার্কেটিং, অর ইভেন অ্যাকাউন্টিং, সামথিং লাইক দ্যাট, আপনারা এখানে এসে ফার্স্ট অফ অল আপনাকে চাকরি খুঁজতে হবে, যে যে চাকরিগুলোর কথা বলেছে এই রিলেটেড, বা এছাড়াও আপনি আরো ভালো কোনো চাকরি পেয়েও যেতে পারেন। ঠিক আছে? সো এভরিথিং ডিপেন্ডস অন লাক অ্যান্ড এভরিথিং ডিপেন্ডস অন ইয়োর ওন ডিজায়ার, এবং আপনার নিজের উইলিংনেস, আপনি কতটুকু নিজে চেষ্টা করছেন বা করতে পারেন। ঠিক আছে? সেটার উপরে। সো এভরিথিং ইজ পসিবল, এখানে যে কোনো কিছু ইম্পসিবল তা না। অনেকেই আপনাদেরকে বলবে বা ডিমোটিভেট করার চেষ্টা করবে যে সুইডেনে তো এটা করা যায় না, এটা পাওয়া যায় না, এটা হয় না, এরকম অনেক কিছুই অনেকে বলবে। আসলে তারা নিজেরা কতটুকু চেষ্টা করেছে সেটার উপরে হলো অনেক কিছু ম্যাটার করে। সো এখানে আপনি কতটুকু চেষ্টা করছেন অন্যেরটা দেখে আপনি নিজেকে ইনফ্লুয়েন্স করার চেষ্টা করেন না। আপনি নিজে চেষ্টা করেন, নিজের জন্য আপনি অনেক কিছু পাবেন বা করতে পারবেন, সেটার অনেক পসিবিলিটি থাকবে। বাট অন্যেরটা দেখে কার কি হলো কি না হলো, একজনের কোনো নেগেটিভ ডিসিশন, একজনের কোনো পজিটিভ ডিসিশন আপনার লাইফকে কিন্তু চেঞ্জ করতে পারে না। বিকজ আপনার লাইফ আপনার, আরেকজনের লাইফ আরেকজনের। সে তার মতো করে করেছে, সে তার মতো করে চিন্তা করেছে, আপনি আপনার মতো করে করবেন, আপনি আপনার মতো করে চিন্তা করবেন। সো আজকে এই পর্যন্তই। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই আমার লিঙ্কের ডেসক্রিপশনে যে প্লেলিস্টটা দেওয়া আছে সেই প্লেলিস্টের ভিডিওসগুলো দেখবেন। সুইডেনের এবং যেটা হলো নরওয়ে, ডেনমার্কের কিছু ভ্লগস যদি দেখতে ভালো লাগে তাহলে সেটারও লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকছে। আজকে এই পর্যন্তই, র্যাপ আপ করছি। আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। হোপফুলি আপনাদের এই ভিডিওটি আজকে ভালো লেগেছে। সো আল্লাহ হাফেজ।